আজ আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার এই অধ্যায়টি আবার করব। আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক দেখো আগের দিন করেছিলাম সরল অংশীদারি কারবার সংক্রান্ত। আজ আমরা এই সরল অংশীদারি কারবার সংক্রান্তই আরও দুটি অঙ্ক দিয়ে শুরু করছি। তো আজকের প্রথম অঙ্কটি হচ্ছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? এটাও দেখো, যেহেতু দুজন বন্ধু যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এবং 1 বছর পরে তাদের হচ্ছে একটা লাভ হয়, এখানে দেখো সময় লভ্যাংশের পরিমাণের বলা হয়েছে এবং ওই সময়ের মাঝখানে কিন্তু এখানে এদের মূলধনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এই মূলধন দুজনেরই মূলধন কিন্তু সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। তার মানে এটা একটা সরল অংশীদারি কারবারেরই অঙ্ক। আচ্ছা, তাহলে আসো আমরা এখান থেকে অঙ্কটি শুরু করছি। এখানে একটা জিনিস দেখে নাও, আমার কিন্তু এখানে মোট লভ্যাংশ কত সেটি কিন্তু দেওয়া নেই। এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম তাতে কিন্তু আমার মোট যে লাভ সেটা কিন্তু দেওয়া থাকতো। তো এখানে যেহেতু মোট লাভটা দেওয়া নেই, তাহলে আমরা মোট লাভটাকে ধরে নিয়েই অঙ্কটাকে শুরু করছি। তাহলে আমরা প্রথমে ধরি মোট লাভ x টাকা। এবার এই লাভ কিভাবে বন্টন হবে তাদের বন্ধুদের মধ্যে? তাদের মধ্যে দেখো কি চুক্তি হয়েছিল, যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তাহলে আমরা প্রথমে এই লাভের 50% তাদের মধ্যে সমান ভাগে ভাগ হলে কি হয় সেটা আগে দেখছি। তাহলে এখানে মোট লাভ x, তাহলে x এর 50% মানে কি হচ্ছে না, x ইন্টু 50% মানে আমরা পাচ্ছি x/2। কি করে পাচ্ছি দেখো, এখানে 50 আর 100 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি x/2। এবার এই x/2 টাকা দুজন সমানভাবে ভাগ করেছে, তাহলে প্রত্যেকে কত পাবে? x/2 টাকাকে আমরা দুজনের মধ্যে ভাগ করেছি, মানে x/2 ভাগ 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না, x/2 ইন্টু 1/2 অর্থাৎ x/4। অর্থাৎ ওই যে 50% তারা যদি সমানভাবে ভাগ করে তাহলে প্রত্যেকে পাবে x/4 টাকা করে। এবার আর কি হয়েছে না, অবশিষ্টাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে, লাভের অবশিষ্টাংশ। তাহলে দেখো মোট লাভ ছিল x, তার 50% মানে x/2 তারা প্রথমে ভাগ করে নিয়েছে। তাহলে অবশিষ্টাংশটা আমরা কি করে পাবো? এই x থেকে এই 50% এই দুটোকে যদি আমরা বাদ দিই, x থেকে 50% মানে x/2কে বাদ দিলেই আমরা অবশিষ্ট লাভ পেয়ে যাব। তাহলে আমরা লাভের অবশিষ্টাংশ সেটা হচ্ছে x মাইনাস x/2 টাকা, এবং এখান থেকে লসাগু করে আমরা কত পাচ্ছি না, x/2। এবার এই যে অবশিষ্ট লাভ এটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। দেখো, তার মানে কি এই x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা ওদের মূলধনের অনুপাতটা এবার বের করে নিতে হবে। তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত কত না, 40,000 ইস্টু 50,000। সেখান থেকে দেখো আমরা যদি 4টে শূন্য ক্যান্সেল করে দিই তাহলে থাকছে 4:5। তাহলে এই x/2 টাকার প্রথম বন্ধু কত পাবে না, x/2 ইন্টু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার সেটি কত দেখো, 4/4 + 5 মানে 9, এবং এখান থেকে আমরা কত পাচ্ছি না, 4x/18 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে না, x/2 ইন্টু দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার সেটি কত হবে না, 5/9, এবং এখান থেকে আমরা কত পাচ্ছি 5x/18। তাহলে এবার প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত? দেখো প্রথম বন্ধু এখান থেকে পেয়েছিল 4x/18, আর আগে যখন ওই 50% ভাগ হয়েছিল তখন তারা প্রত্যেকে x/4 করে পেয়েছিল,
তাহলে মোট হবে 4x/18 প্লাস x/4। একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হবে না 5x/18 প্লাস x/4। এবার আমাদের প্রশ্নে একটা শর্ত দেওয়া ছিল। কি শর্ত না প্রথম বন্ধুর যে লভ্যাংশ সেটি কি হয় না সেটি হবে হচ্ছে দ্বিতীয় বন্ধুর যে লভ্যাংশ তার থেকে 800 কম। কম মানে দেখো আমি মাইনাস করেছি, তার মানে প্রথম বন্ধুর লভ্যাংশ ইকুয়াল টু দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস 800। এবার এখান থেকে আমরা হিসেব করে এক্স এর মানটা বের করব। এখানে দেখো দুপাশ এই পাশে এক্স এর যে টার্মগুলো ছিল সেগুলোকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম। তাহলে এখানে প্লাস 5x/18 প্লাস x/4 ছিল, এগুলো সমান চিহ্নের বাঁ দিকে এসে মাইনাস 5x/18 মাইনাস x/4 হয়ে গেছে। এবং এখান থেকে কী হলো দেখো প্লাস x/4 মাইনাস x/4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4x/18 মাইনাস 5x/18কে আমরা লসাগু করলাম, আর ডান দিকে কিন্তু মাইনাস 800 রইল। তাহলে ওখানে কি পেলাম মাইনাস x/18 ইকুয়াল টু মাইনাস 800। এবং এখানে দেখো মাইনাস মাইনাসও আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 18টার দিকে চলে আসলে 800 ইন্টু 18 অর্থাৎ 14,400। তাহলে এক্স হচ্ছে 14,400, মানে মোট লাভ হচ্ছে 14,400। এবার আমাদের জানতে চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ। দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত ছিল x/4 প্লাস 4x/18। এই জায়গাটাতে আমি এক্স এর মান বসিয়ে দিচ্ছি। তার মানে আমার হবে 14,400/4 প্লাস এটা 4x মানে 4 ইন্টু 14,400/18। এবার 18 দিয়ে দেখো এটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 800। তাহলে 14,400কে 4 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 3,600 প্লাস এখানে ছিল 4 ইন্টু 800 মানে 3,200, এবং এই দুটোকে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 6,800 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্কটির আনসার। পরের অঙ্কটি হচ্ছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে। এটাও দেখো যেহেতু তাদের মূলধন 1 বছরের জন্যই ব্যবসায় নিয়োজিত ছিল, তার মানে এটাও একটা সরল অংশীদারি কারবারের অঙ্ক। এবং এই অঙ্কটাতে আর একটা জিনিস কি আছে না দেখো এখানে কিন্তু হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে কিন্তু তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে প্রত্যেক মাসে। এটাই হচ্ছে আমাদের সেই সাম্মানিক ভাতা। আমরা অংশীদারি কারবারের যখন নীতি দেখেছিলাম তখন আমরা সেখানে পড়েছিলাম সাম্মানিক ভাতা। তো এখানে তাদের এই যে কারবার চালানোর খরচ, তারপর পূজা ও উত্তমের কে হিসাবপত্র রাখার জন্য তারা যে টাকাটা পাচ্ছে, এই টাকাগুলোকে কিন্তু প্রথমে এই মোট লাভের থেকে বাদ দিতে হবে। তারপর যে টাকাটা পড়ে থাকবে সেটা কিন্তু তাদের মধ্যে ভাগ হবে। তাহলে আসো অঙ্কটা আমরা শুরু করছি। এখানে দেখো আমাদের প্রথমে কি দেওয়া ছিল কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তার মানে 1 মাসে খরচ হয় 125 টাকা। তাহলে 1 বছরে কত খরচ হবে? 1 বছরে খরচ হবে 125 ইন্টু 12, এবং সেখান থেকে আমরা কত পাচ্ছি 1500 টাকা। এবার হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম তারা প্রত্যেকে মাসে পেত 200 টাকা করে। তাহলে তারা প্রত্যেকে 1 বছরে কত পাবে না 200 ইন্টু 12 মানে 2,400 টাকা। অর্থাৎ হিসাবপত্র রাখার জন্য পূজাও 1 বছরে পাবে 2,400 টাকা, উত্তমও 1 বছরে পাবে 2,400 টাকা। এবার মোট লাভ হচ্ছে আমার 6,960। তাহলে কারবার চালানোর খরচ আর এই হিসাবপত্র রাখার খরচ এই দুটোকে যদি আমরা বাদ দিই তাহলে আমার কত টাকা পড়ে থাকছে দেখো। তাহলে আমার পড়ে থাকবে এই 6,960 থেকে আমি বাদ দেব কি এই 1500। তার মানে আমার হিসাবপত্র রাখা এটা হচ্ছে কারবার চালানোর খরচ, প্লাস এটা হচ্ছে পূজার খরচ, আর এটা হচ্ছে উত্তমের।
তাহলে এই তিনটেকে যোগ করে আমরা এই মোট লাভের থেকে বাদ দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি না 660 টাকা। তাহলে এই যে আমার বাকি লাভটা রইল, এটি কিন্তু এবার পূজা, উত্তম ও মেহেরের মধ্যে ভাগ হবে। এবং এখানে যেহেতু ভাগ হওয়ার কোনো নিয়ম বলা নেই, তার মানে মূলধনের অনুপাতেই ভাগ হবে। এবার আমরা পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাতটি করছি। সেটি কত না 5000:7000:10,000। এবং এখান থেকে আমরা কত পাচ্ছি না 5:7:10। তাহলে এবারে 660 টাকা মূলধনের অনুপাতে যদি ভাগ হয়, তাহলে পূজা কত পাবে না 660 ইন্টু পূজার আনুপাতিক ভাগ হার, সেটি কত না 5/5 + 7 + 10 মানে 22। এবং এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কত পাচ্ছি 30 ইন্টু 5 করলে আমরা পাচ্ছি 150। তাহলে পূজা পাবে 150 টাকা। একইভাবে উত্তম পাবে কত 660 ইন্টু উত্তমের আনুপাতিক ভাগ হার হচ্ছে 7/22। এবং এখান থেকে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি 210 টাকা। এবং মেহের পাবে 660 ইন্টু 10/22। এবং এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো 300 টাকা। তাহলে পূজা এবার মোট কত পাবে? পূজা দেখো এখান থেকে পেয়েছে 150 টাকা, আর আগে হিসাবপত্র রাখার জন্য পূজা পেয়েছিল কত 2400। তাহলে পূজার মোট হচ্ছে আমরা এই দুটোকে যোগ করলে পাবো, এবং সেটি কত না 2550 টাকা। একইভাবে উত্তম মোট কত পাবে? উত্তম এখানে পাচ্ছে 210, আর আগে হিসাবপত্র রাখার জন্য ছিল 2400। এই দুটোকে যোগ করে পেলাম 2610 টাকা। কিন্তু মেহেরের কিন্তু এই একটাই টাকা পাবে, সেটি হচ্ছে 300 টাকা, কারণ মেহের কিন্তু হিসাবপত্র রাখার জন্য কোনো টাকা পাবে না। তাহলে মেহের পাবে 300 টাকা। তাহলে পূজা, উত্তম ও মেহের এই যে টাকাগুলো পেলাম, এইটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। পরের অঙ্কটি হচ্ছে, দুই বন্ধু যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে প্রথম বন্ধু আরও 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে দ্বিতীয় বন্ধু 1000 টাকা তুলে নিল। 1 বছরে 6175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে? তো এখানে দেখো এই অঙ্কটি কিন্তু আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যেসব অঙ্ক করেছি তার থেকে আলাদা। কেন আলাদা? কারণ প্রথম বন্ধু দেখো 3000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু 6 মাস পরে সে আরও 4000 টাকা দিল। অর্থাৎ ব্যবসা শুরুর 6 মাস পর কিন্তু তার মূলধন পরিবর্তন হয়ে গেল। ওই একই মূলধন কিন্তু তার পুরো বছর কাজ করেনি। এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি একই। দ্বিতীয় বন্ধু 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু 6 মাস পর সে 1000 টাকা তুলে নিল। অর্থাৎ পরের 6 মাসের জন্য তার মূলধনটা পরিবর্তন হয়ে গেল, এবং তার মানে তার আলাদা আলাদা মূলধন আলাদা আলাদা সময়ের জন্য কিন্তু নিয়োজিত ছিল। তাহলে এটি কিন্তু আর সরল অংশীদারি কারবারের অঙ্ক নয়, এটি তাহলে আমাদের মিশ্র অংশীদারি কারবারের একটি অঙ্ক। আর এই মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের কী করতে হয় না সমতুল্য মূলধন নির্ণয় করে নিতে হয়। এবং এই সমতুল্য মূলধন আমরা কিভাবে নির্ণয় করব না, তাদের এই মিশ্র অংশীদারি কারবারে যারা অংশীদার থাকেন তাদের নিয়োজিত মূলধনের সময়কে সমান করা হয়। অর্থাৎ 1 মাসে নিয়ে গিয়ে সময়ের সাপেক্ষে অংশীদারদের সমতুল্য মূলধন নির্ণয় করা হয়। এবং তার জন্য কি করা হয় না অংশীদারদের নিজস্ব মূলধন আর সময়ের যে সাংখ্যমান তার গুণফলের অনুপাত যেটা হয়, সেই অনুপাতে তাদের মধ্যে লাভ বন্টন করা হয়। তো আসো আমরা অঙ্কটি করি, করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো প্রথম বন্ধুর 3000 টাকা 6 মাসের জন্য নিয়োজিত ছিল, এবং 6 মাস পর সে আরও 4000 দিল। তার মানে এখন তার মূলধন কত? আগে 3000 ছিল, এখন আরও 4000 দিল, অর্থাৎ 7000 টাকা। এই 7000 টাকা কিন্তু পরের 6 মাসের জন্য ব্যবসায় খেটেছে। আর দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কি হয়েছে দেখো, দ্বিতীয় বন্ধুর প্রথমে 5000 টাকা 6 মাসের জন্য খেটেছে, কিন্তু সে যখন 1000 টাকা তুলে নিল তখন তার মূলধন কত পড়ে রইল? 4000। এই 4000 টাকা কিন্তু বাকি 6 মাসের জন্য ব্যবসায় খেটেছে।
তাহলে এবার যদি আমরা প্রথম বন্ধুর 1 বছরের সমতুল্য মূলধন নির্ণয় করি, সেটি কি হবে না মূলধনের সাথে আমরা সময়ের সাংখ্যমানকে গুণ করব। তাহলে প্রথম বন্ধুর 6 মাসের জন্য মূলধন ছিল 3000, তার মানে 3000 ইন্টু 6, আর 7000 টাকা ছিল পরের 6 মাসের জন্য, তাহলে সেটা হবে 7000 ইন্টু 6 এবং এই দুটোর যোগফল, এবং সেটা করে আমরা কত পাচ্ছি দেখো 60,000 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর 1 বছরের সমতুল্য মূলধনটা কত হবে? দ্বিতীয় বন্ধুর 5000 টাকা 6 মাসের জন্য খেটেছে, তার মানে 5000 ইন্টু 6 প্লাস 4000 টাকা খেটেছে বাকি 6 মাসের জন্য, মানে 4000 ইন্টু 6। দেখো 5000 ইন্টু 6 প্লাস 4000 ইন্টু 6, মানে যে টাকাটা যে সময়ের জন্য খাটবে আমাদের সেই টাকার সাথে সেই সময়টাকে গুণ করতে হবে, এবং এভাবে এবং ওই যতগুলো পাবো সবগুলোকে যোগ করতে হবে। এবং এখান থেকে আমরা কত পাচ্ছি তার মূলধন দেখো, দ্বিতীয় বন্ধুর মূলধন আমরা পাচ্ছি 54,000 টাকা। তাহলে এবার তাদের আমরা যদি মূলধনের অনুপাত করি তাহলে সেটা হবে 60,000 ইস টু 54,000, তার মানে 60:54, এবং এখান থেকে দুটো টার্মকেই আমরা যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি 10:9। তাহলে এই অনুপাতেই কিন্তু এই যে সমতুল্য মূলধনের যে অনুপাত, এই অনুপাতে তাদের মধ্যে এবার লাভ বন্টন হবে। এখানে মোট লাভ কত ছিল? 6,175 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে? যে 6,175 টাকা ইন্টু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, সেটি কত না 10/10 প্লাস 9 মানে 19, এবং এখান থেকে আমরা কাটাকাটি করে কত পাবো 325, এবং গুণ করে কত পাচ্ছি 3,250 টাকা। এবং দ্বিতীয় বন্ধু কত পাবে না এই 6,175-এর দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত 9/19, এবং এখান থেকে কাটাকাটি কেমন আমরা পাচ্ছি 325, এবং 325 ইন্টু 9 গুণ করে পাচ্ছি 2,925 টাকা। তাহলে এই দুটোই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। আচ্ছা, এবার আসো আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন করছি। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ব্যবসায় মোট লাভটা নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এখানে মোট লাভটাকেই ধরে নিচ্ছি x টাকা। এবার 3 বন্ধুর দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। এবার যেহেতু এখানে কোনো নিয়ম বলা নেই, তার মানে মূলধনের অনুপাতেই লাভ বন্টন হবে, অর্থাৎ মূলধনের অনুপাত করলে আমরা যা পাবো লাভের অনুপাত করলেও কিন্তু আমরা তাই পাচ্ছি। তাহলে আমরা প্রথম ব্যক্তির এখানে লাভ কত হবে না এই যে মোট লাভ ইন্টু প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার কত হবে দেখো 3/3 প্লাস 8 প্লাস 5 অর্থাৎ 16, অর্থাৎ আমরা পাচ্ছি 3x/16। আর এখানে যেহেতু আমাদের শর্তে শুধু প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির কথা আছে, সেজন্য আমরা প্রথম ব্যক্তির লাভটা বের করলাম আর তৃতীয় ব্যক্তির লাভ বের করব, দ্বিতীয় ব্যক্তির কিন্তু লাভের এই অঙ্কে বের করার কোনো দরকার নেই। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত হবে না মোট লাভ ইন্টু তৃতীয় ব্যক্তির অনুপাত দেখো কত আছে 5, তাহলে আনুপাতিক ভাগহার কত হবে 5/16 অর্থাৎ 5x/16। এবার শর্তানুসারে আমরা কি পাবো যে প্রথম ব্যক্তির লাভ সেটি হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমরা যদি এখন শর্তানুসারে করি, প্রশ্নানুসারে করি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো না প্রথম ব্যক্তির লাভ সেটি ইকুয়াল টু কত হবে দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 কম অর্থাৎ -60। এবার এই 5x/16টাকে আমরা বাঁদিকে নিয়ে আসলাম সমান চিহ্নের, তাহলে সেটি মাইনাস হয়ে আসলো, এবং এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসবে 3x - 5x/16 ইকুয়াল টু এদিকে কিন্তু -60। এই দুটোকে বিয়োগ করে আমরা এবার কত পাবো বিয়োগ করে -2x/16 ইকুয়াল টু -60, এবং এখানে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে 16 কাটাকাটি হয়ে এখানে 8 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি 60 × 8 অর্থাৎ x ইকুয়াল টু 480। তাহলে x আমরা কি ধরেছিলাম মোট লাভ, এবং মোট লাভ 480, এবং এটাই কিন্তু আমার বের করার কথা ছিল, অর্থাৎ এটি হচ্ছে এই অঙ্কের আনসার। তো
এবার কিন্তু তোমরা তোমাদের বইয়ের যে কোষে দেখি 14 আছে, অংশীদারি কারবারের কোষে দেখি 14, সেখানে তোমাদের 8 পর্যন্ত অঙ্কগুলো এর আগে করেছিলে। এবার তোমরা 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো কিন্তু করে ফেলার চেষ্টা করবে। সেখানে তোমাদের মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত অঙ্ক আছে এবং সরল অংশীদারি কারবার সংক্রান্তও কিন্তু একটি দুটি অঙ্ক আছে। তো মিশ্র অংশীদারি কারবার করার জন্য শুধু আমাদের কি মাথায় রাখতে হবে না, যে মূলধনটা যে সময়ের জন্য নিয়োজিত ছিল সেই সময় দিয়ে সেই মূলধনটাকে গুণ করতে হবে। এভাবে করে আমরা কি নির্ণয় করব না, সমতুল্য মূলধন। ওই সমতুল্য মূলধন আমাকে নির্ণয় করে আমরা কিন্তু সেই মূলধনটা নিয়েই এরপর বাকি অঙ্কটা করব। আর তোমাদের যে এমসিকিউ এর যে প্রশ্নগুলো আছে আর এসিকিউ এর যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের এই সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত যে ধারণা সেটা দিয়েই তোমরা করে ফেলতে পারবে। অনেক তোমরা দেখবে যে তোমাদের এসএকিউ এর মধ্যে মূলধনের অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমরা কিন্তু অনুপাতকে কখনো ভগ্নাংশ আকারে রাখি না। তো সেই অঙ্ক করার সময় কিন্তু তোমাদের ওই ভগ্নাংশগুলোকে তুলে নিতে হবে। এবং ভগ্নাংশকে কিভাবে আমরা তুলে নিই সেটা তোমরা জানো, যে ভগ্নাংশের যে হরগুলো থাকে তাদের যে লসাগু হয় সেই লসাগু দিয়ে আমরা যদি প্রত্যেকটা টার্মকে গুণ করি তাহলে কিন্তু আমাদের সেই ভগ্নাংশটি উঠে যাবে। আর আর একটা কথা তোমরা মনে রাখবে যে যখন মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয় তখন কিন্তু মূলধনের যে অনুপাতটা থাকে আর লভ্যাংশের যে অনুপাতটা থাকে সেটি কিন্তু একই রকম হয়। তো তোমাদের অনেক সময় দেখবে যে হয়তো তোমাদের লাভ দেওয়া আছে এবং মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে সেখান থেকে তো তোমরা সহজেই লাভটা বন্টন করে দিতে পারবে। কিন্তু আবার কোনো কোনো অঙ্কে দেখবে তাদের লভ্যাংশের পরিমাণটা দেওয়া আছে, মানে কে কত টাকা লাভ পেল সেটা দেওয়া আছে, আর তাদের মোট মূলধনটা দেওয়া আছে, মানে তারা যে ব্যবসা শুরু করার সময় যে মোট মূলধন দিয়েছিল সেটা দেওয়া আছে। তো সেখান থেকে তাদের আলাদা আলাদা করে তারা কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো সেই অঙ্কগুলো করার সময় কিন্তু তাদের লভ্যাংশের যে অনুপাত সেই অনুপাত দিয়েই কিন্তু আমরা তাদের মূলধনটা নির্ণয় করতে পারবো। তো এভাবে তোমরা তোমাদের কোষে দেখে 14 কিন্তু অঙ্কগুলো করে নেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।